সবগুলো সংবাদপত্রেরই মোটামুটি একেবারেই প্রধান যে খবরটি এবং স্বাভাবিক খুব যে এখন ঈদের ঠিক আগে গতকাল শেষ কর্মদিবস ছিল, গতকাল বিকেল থেকে সন্ধ্যা থেকেই মানুষজন বাড়ির পথে যেতে শুরু করেছেন সবচেয়ে বেশি সংখ্যক, এবং সবগুলো সংবাদপত্রেও আজকে শিরোনামে সেই খবরটি ছিল কিন্তু যে ঈদযাত্রা কেমন হচ্ছে, কালকে বৃষ্টির জন্য কতখানি ভোগান্তি হলো। আমরা আজকের কি পরিস্থিতি বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা আছেন, খোঁজ খবর রাখছেন রাস্তাঘাটের, একটু জেনে আসি। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হচ্ছেন এবং শ্রীনগর থেকে যুক্ত হচ্ছেন শাহ আলম ইসলাম মিতুল। তাদের কাছ থেকে আমরা রাস্তার খবর জানবো এবং একই সঙ্গে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদক এম আজিজুর রহমান অতিথি হিসেবে যুক্ত হবেন। আপনার কাছে আমরা ফিরবো। আমরা একটু রাস্তাঘাটের পরিস্থিতি সহকর্মীদের কাছে জেনে আসি। শুরুতেই যাচ্ছি মানিকগঞ্জে। মনিরুল ইসলাম, আমরা মানিকগঞ্জে যাচ্ছি। সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হচ্ছেন। মিহির, রাস্তাঘাটের কেমন পরিস্থিতি দেখছেন এবং কতটা স্বস্তিতে মানুষজন যাতায়াত করতে পারছেন বাড়ির পথে, এবং কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত জেনেছেন কিনা বা এই ধরনের কোনো আশঙ্কা দেখতে পান কিনা? শুভ সকাল। শাওন, মহাসড়কে আমরা যেমনটি দেখেছি যে মহাসড়কে আসলে কোনো ধরনের দুর্ভোগ চোখে পড়েনি। আমি যখন মানিকগঞ্জ শহর থেকে ফেরিঘাট পাটুরিয়া ঘাট পর্যন্ত আসছিলাম তখনও আমরা সেখানে দেখেছি যে যানবাহনগুলি আসছে, এখানে গরুবাহী যে ট্রাকগুলি আছে সেগুলি কিন্তু ঢাকায় চলে যাচ্ছে। আর ঈদে গড়মুখো যে মানুষগুলি তারা বিভিন্ন যানবাহনে আসছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছোট গাড়ি, ব্যক্তিগত যে গাড়িগুলি, প্রাইভেট কার, মাইক্রোবাস, সেটিতে, এবং যে গণপরিবহন আছে সেগুলিতে ঘাট এলাকায় আসছে। অর্থাৎ গাড়ি আসছে কিন্তু কোনো ধরনের জটলা বা কোনো ধরনের দুর্ভোগ সেটি মহাসড়কে চোখে পড়েনি। এবং মহাসড়কে আমরা দেখেছি জায়গায় জায়গায় ডিভাইডার করা আছে, যার কারণে যানবাহনগুলো অনায়াসেই চলে আসতে পারছে ঘাট এলাকায়। আর এখন আছি ফেরিঘাটে, পাটুরিয়া ফেরিঘাটে 3 নম্বর পন্টুনে আছি আমরা। এখানে কিছুক্ষণ আগে একটি ফেরি ছেড়ে গিয়েছে। যারা দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রী আছেন ঈদে ঘরমুখো, ও তারা কিছু উঠে চলে গিয়েছেন, আবার কিছু কিছু এখনও ফেরিঘাট এলাকায় আছেন। অর্থাৎ একটা স্বস্তির ঈদ বলা চলে। কিছুক্ষণ পর পর ফেরিগুলি যখন ভিড়ে তখন যাত্রীরা যখন আসেন তারা অনায়াসে উঠে যেতে পারছে। ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু যাত্রী আসছে। যে ফেরিটা ছেড়ে গিয়েছে তারপরে এই যাত্রী এসে আবার দাঁড়িয়েছেন। অন্য একটি ফেরি যখন আবার ঘাট এলাকায় এসে ভিড়বে তখন দেখা গেলো তারাও উঠে চলে যেতে পারবেন। মানে একটা স্বস্তি আছে, কোনো ধরনের দুর্ভোগ নেই। এখানে 4টি ঘাট আছে পাটুরিয়াতে। একটি ঘাট শুধুমাত্র ছোট গাড়ি অর্থাৎ ব্যক্তিগত যে যানবাহনগুলি, প্রাইভেট কার, মাইক্রোবাস, এসব যানবাহনের জন্য রেখে দেওয়া আছে 5 নম্বর ঘাটটি। আর অন্য যেই 4টি ঘাট আছে সেই 4টি ঘাটগুলি দিয়ে মানুষজন অনায়াসে পারাপার হচ্ছে। আর পণ্য বোঝাই ট্রাক যদিও 3 দিন পণ্য বোঝাই ট্রাকের কথায় যদি আসি মিহির, যে উত্তরবঙ্গ থেকে তো রাজধানীতে এই সময়টাতে অনেক গরু ঢোকার কথা স্বাভাবিকভাবেই, কি পরিমাণ গরুর ট্রাক, পশুবাহী ট্রাক ঢুকছে এবং তাদের আসতে কোনো ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কিনা? কারণ প্রতি বছরই ঈদের সময়টাতে ফেরিঘাটে কিন্তু আমরা ভীষণ রকমের ভিড় দেখতে পাই, অনেক লম্বা যানজট থাকে। এবারের পরিস্থিতিটা কেমন সেটি জানাবেন। শাওন ঠিকই বলেছেন, অন্য সময় আমরা দেখেছি এখানে একটা চাপ থাকে পণ্য বোঝাই গাড়ির পাশাপাশি যে পশুবাহী ট্রাকগুলি থাকে সেগুলি একটা বড় জটলাও থাকে। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এখানে মানুষের যাতায়াতটা অনেক কমে গিয়েছে। এখানে দুর্ভোগটাও এখন খুব একটা নেই। শুধুমাত্র যখন বিভিন্ন উৎসব, পূজা পার্বণ
থাকে তখন মানুষের একটা ভিড় থাকে। এখনও ঠিক তেমনি মানুষজন আসছেন ঈদ উপলক্ষে, কিন্তু পদ্মা সেতুর কারণে এখানে খুব একটা জটলা নেই। আর পশুবাহী যে ট্রাকের কথা বলছেন সেগুলি আসছে, অনায়াসে চলে যাচ্ছে। আপনাকে আমি আরেকটি কথা বলে রাখতে পারি, এখানে বেশিরভাগ পশু যেগুলি পশুবাহী ট্রাকের চেয়ে আমরা দেখছি যে নদীতে ট্রলারে করে চলে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ট্রলারে করে এখানে ঢাকা, কেরানীগঞ্জ, দোহার সহ বিভিন্ন জায়গায় পশু বোঝাই ট্রলার এখানে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে ট্রাকের তুলনায় বেশিরভাগ আমরা দেখছি ট্রলারে করে চলে যাচ্ছে। এই যে একটি ফেরি ওপার থেকে চলে আসছে, এই ফেরি যখন আসবে এখানে যারা যাত্রী আছেন তারাও কিন্তু অনায়াসে চলে যেতে পারবেন। অর্থাৎ সেই দুর্ভোগ, আগের মতো সেই দুর্ভোগ সেটি কিন্তু এখন ঘাট এলাকায় নাই। কারণ আপনি যদি বলেন, আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে পারি, যাত্রীদের আসলে যারা এখানে যাচ্ছেন এই পথ দিয়ে, তাদের সাথে আমরা একটু কথা বলে তাদের মাঝে আমরা জেনেও যেতে পারি। আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি তো নদী পার হবেন, তো এই ঘাটে কি কোনো দুর্ভোগ আছে? জি না, এখনো আমি এইমাত্র আসছি, এখনো কিছু বলতে পারছি না। আমি এইমাত্র আসছি তো, মিনিট পাঁচেক মতো হয়েছে, এখনো সঠিক বলতে পারবো না। তবে রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না, যেহেতু প্রধানমন্ত্রী সব ব্যবস্থা গ্রহণ করেছেন, বেশি ফেরি ব্যবস্থা করেছে, সেই হিসাবে আশা করি যে তেমন কিছুটা হবে না। হবে না। ধন্যবাদ আপনাকে। মিহির, আপনার মাধ্যমে আমরা যাত্রীদের বক্তব্য শুনছিলাম। একটু শ্রীনগরের খবরও জেনে আসি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলম ইসলাম নিতুল। নিতুল, আপনার কাছে জানতে চাই যে শ্রীনগর এলাকায় কি পরিস্থিতি দেখছেন, রাস্তাঘাটের কেমন অবস্থা, যানজট চোখে পড়েছে কিনা এবং যাত্রীদের কোনো ভোগান্তি দেখছেন কিনা? শাওন, আপনাকে আমি রয়েছি যে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস রয়েছে যে শ্রীনগর দোকাসি এলাকায়। এখান থেকে যে আমি পিছনের যে আমার চিত্রটি আপনাকে দেখাতে পাচ্ছি, যে পদ্মা সেতু টোল প্লাজার পরে থেকে কিন্তু শ্রীনগর ফেরিঘাট পর্যন্ত প্রায় 6 কিলোমিটারের গাড়ির কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে। এবং আজকে জানেন যে গতকাল কর্মদিবসের শেষে আজকে থেকে কিন্তু ছুটি শুরু হয়েছে ঘরমুখী মানুষের ঈদ যাত্রাতে। কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু গাড়ির ব্যাপক চাপ দেখা যাচ্ছে এবং প্রায় প্রত্যেকটি গাড়ি এখান থেকে 30 থেকে 40 মিনিট সময় লাগছে যে টোল প্লাজা যাওয়ার জন্য। এবং সেখান থেকে আপনার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু টোল দিয়ে কিন্তু পদ্মা সেতু পাড়ি দিয়ে যার যার গন্তব্যে কিন্তু গাড়িগুলো যাচ্ছে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে যে গাড়ির চাপ বেড়ে যাওয়াতে কিন্তু এই সড়কে কিন্তু একটি দুর্ঘটনাও ঘটেছে এবং একটি প্রাইভেট কার এবং অ্যাম্বুলেন্সের মধ্যে তখনও কিন্তু একটু গাড়ির জটলা দেখা দিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই মহাসড়কে কিন্তু 116 জনের মধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে একদম আপনার কুচ্চামারা পর্যন্ত। এবং তদারকি করার জন্য 24 জন কর্মকর্তা রয়েছেন প্রশাসনের। এছাড়াও দুর্ঘটনা ঘটার পরপর কোনো ধরনের উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু। হ্যাঁ, এবং আপনাকে একটু আরেকটু জিনিস দেখাই রাখি যে সকাল থেকে যখন গাড়ির যে গণপরিবহনের সংখ্যায় কিন্তু আমি এখানে বেশি দেখছি এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু আজকে সকাল থেকে একটু কম। আর আপনাকে যতটুকু জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার সেতু কর্তৃপক্ষ বলছে যে বারে শুক্রবার হওয়াতে কিন্তু তারা আগে ভাগে কিন্তু যাত্রীরা এখানে যাতায়াত করা পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। এবং তারা যাত্রীদের সাথে আমার এখানে কথা হয়েছে, তারা বলছে মহাসড়কে বেশিরভাগ যানজটে তাদের সম্মুখীন হতে হয়নি এবং তারা কিন্তু স্বস্তিতে বাড়ির পথে যেতে পারছেন। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহির এবং শ্রীনগর থেকে যুক্ত হয়েছিলেন শাহ আলম ইসলাম নিতুল। আমরা আমাদের সহকর্মীদের কাছে জানছিলাম, আমাদের অতিথি হিসেবে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদক এম আজিজুর রহমান। শুভ সকাল। নিশ্চয়ই আমাদের সহকর্মীদের কাছে শুনছিলেন যে এবার বেশ স্বস্তিতে ঈদে বাড়ির পথে রওনা হয়েছেন ঢাকার মানুষ এবং তাদের ঈদ যাত্রাটা বেশ স্বস্তিদায়ক হচ্ছে এবার। এই যে স্বস্তি আসলো এবং গত বছরেও কিন্তু ঈদে আমরা দেখেছি বিশাল যানজট গেছে, নানা রকমের ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে, এবার অনেকখানি সেই তুলনায় কম। এই কমে আসাটা কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ আপনাকে। আমার শুভ সকাল টেলিভিশন দর্শকদের। আপনি ঠিকই বলেছেন যে হ্যাঁ, অন্যান্য বছরের তুলনায় এবছর বাড়ির ফেরত
আপনার যে যাত্রী তাদের ভোগান্তি কিছুটা কমেছে, যেহেতু রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার এবং যানজট নেই। এখানে কয়েকটা বিষয় আপনার মেইন কারণ হয়তো দেখা যেতে পারে, সেটা হচ্ছে এবারে যে ছুটি, ঈদের ছুটি কিন্তু বেশ মোটামুটি লম্বা। আপনি দেখেন আজ হচ্ছে 14 তারিখ, সো 3 দিন রয়েছে ঈদের। সো অনেকে কিন্তু আপনার একই সাথে রওনা দেওয়ার যে মাঝে মাঝে প্রবণতা আমরা দেখছি আগে, ঈদের ছুটি কম হাতে, সেই প্রবণতাটা কিন্তু এবার নেই। সো যারা বাড়ির ঘরমুখ বা বাড়িতে যারা যাচ্ছে নিজের জন্য, তারা বিভিন্ন ফেজ ওয়াইজ কিন্তু যাচ্ছেন, কেউ আজকে কেউ কালকে। সো ঈদ পর্যন্ত কিন্তু যে প্ল্যানিংটা তাদের, সেই কারণে আপনার যে ফেজ ওয়াইজ যে ঘরমুখী যাত্রীদের যে আপনার যে যাওয়ার যে প্ল্যান, সেই কারণে মূলত আপনার যানজটটা কম। আর ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি যে রাস্তাঘাটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিছুটা হয়েছে, বিভিন্ন জায়গায় যে আপনার রাস্তা নষ্ট ছিল, এগুলো কিন্তু গত কয়েক বছর ধরে মেরামত করা হয়েছে। এবং এবছর আপনার দেখবেন বর্ষাকাল কিন্তু এখন শুরু হয় না। আমরা জানি যে বর্ষাকাল শুরু হওয়ার পরে রাস্তাঘাট একটু নষ্ট হয়ে যায়। তো বর্ষাকাল মাত্র শুরু হলো, বেশ কিন্তু অল্প কিছুদিন হলো। সো রাস্তাঘাটে যে যে বার্ষিক আমরা দেখি আমাদের যে রাস্তাঘাট মেরামত করার যে একটা অ্যানুয়াল যে আপনার শিডিউল থাকে, আমরা দেখে থাকি। যেহেতু রাস্তায় অনেক সময় আমরা দেখি যে রাস্তা ঠিক মতো তৈরি না হওয়ার কারণে কিন্তু আমাদের অ্যানুয়াল একটা প্রোগ্রাম থাকে যে রাস্তা তৈরি করতে হয় বর্ষাকালের পরে। সো ওই সময়টা কিন্তু আসেনি। সো ওভার সব মিলে রাস্তাঘাট একটু বেটার পজিশনে আছে। প্লাস ঈদের ছুটি রয়েছে সামনে, এবং যেহেতু বেশ কয়েকটা দিন পাওয়া গিয়েছে। সো যে রাশটা আপনার হওয়ার কথা, যে হুট করে সেই রাশটা কিন্তু আস্তে আস্তে, সো ইনিশিয়ালি আজকে পর্যন্ত আপনার সেইটা আপনি দেখা যাচ্ছে না। আর আপনি জানবেন যে সরকারি ছুটি কিন্তু শুরু হয়েছে, বেসরকারি ছুটি এখনো কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু বেসরকারি ছুটি এখনো শুরু হয়নি বলে অনেকে বলেছেন। সো আমার মনে হয় এটা, যেমন দোকানদার বা শপ ওনার্স বা আরো যারা যারা ডিরেক্টলি কমিউনিটিজ এর সাথে ইনভলভ, তো ওনারাও কিন্তু আস্তে আস্তে যাবে। সো এটা ফেব্রুয়ারি যাওয়ার কারণে যানজটটা আপনার কম হবে। আজ যদি ট্রেনের প্রসঙ্গে আসি, যে এবার কিন্তু নতুন করে আমরা যেটি দেখছি যে ট্রেনের আগাম টিকিট বিক্রি হয়েছে, সব টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে এবং কারা টিকিট কিনছেন তাদের সিট নাম্বার সহ প্রকাশ করা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন, কারণ আপনার আমরা প্রতি বছরে দেখি যে টিকিট কাটা নিয়ে যে একটা আহ যে নৈরাজ্য দেখি, মাঝে মাঝে কালোবাজারি দেখি, বা আপনার যে হট্টগোল অবস্থা, সেটা থেকে কিন্তু এটা সরে এসেছে। এটা অবশ্যই পজিটিভ দিক, এবং এটা আমাদের যে ডিজিটাল বাংলাদেশ যে করার যে প্ল্যান বা স্মার্ট বাংলাদেশ করার যে প্ল্যান, সেটা আস্তে আস্তে এগুবে আসলে এভাবে যে ডিজিটালি টিকিট কাটা, এবং যদি সিট প্ল্যান সেভাবে থাকে, মানুষ কিন্তু বাড়ি বাড়ি ঘরমুখী যারা, তারা কিন্তু প্রপার প্ল্যান করে বাড়ি যেতে পারবেন। এবং এটা ডেফিনেটলি রেলওয়ে সেক্টরের একটা রেভিনিউ কালেকশনের জন্য যেটা একটা একটা পজিটিভ দিক, এবং এট দ্য সেম টাইম কালোবাজারি বন্ধ হাতে রেভিনিউ কালেকশনটা বাড়বে, এবং এট দ্য সেম টাইম আপনার নৈরাজ্যটা বন্ধ হবে, যাত্রীদের দুর্ভোগটা অনেকটাই কমবে। বাট এট দ্য সেম টাইম আপনার রেলওয়ের শিডিউলটা কিন্তু মেনটেন করাটা জরুরি। আমার মনে হচ্ছে শিডিউলটা মেনটেন করার জন্য আপনার কর্তৃপক্ষ জোর দিবেন, এবং যদি শিডিউলটা যেটি আমরা দেখেছিও যে এবার যেটি হয়েছে যে টিকিট কালোবাজারি, তারা গোয়েন্দা নজরদারিতে আছে, শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে তৎপর ছিল, এখনো আছে, এবং টিকিট কালোবাজারি যেন না হয় সেটি নিশ্চিত করার জন্যই মূলত কে টিকিট কিনছেন তার সিট নাম্বার সহ অনলাইনে প্রকাশ করা হচ্ছে। যেটি আপনিও যেটি বলছিলেন, যেটি নিঃসন্দেহে ভালো একটি পজিটিভ কাজ হয়েছে, এবং ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে পারলেই বাকিটুকু কাজ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।